নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমরা কথা বলছি বুধাদিত্য যোগ নিয়ে। এই বুধাদিত্য যোগের যে এপিসোড এখন যেটি দেখছেন, এটি আপনার সারা জীবনের জন্য, মাসিক রাশিফলের মতো নয় যে 30 দিনের জন্য আমরা বানাচ্ছি, না। বুধাদিত্য যোগকে নিয়ে যেভাবে আমরা আলোচনা করব, আপনার পুরো জীবনটাকে আমি ধরার চেষ্টা করব। আপনি প্রোগ্রাম দেখতে থাকুন। এই আলোচনায় আমি যে প্রশ্ন নেব, আপনি বুঝে যাবেন যে আমি পুরো জীবনটাকে ধরতে চাইছি কিভাবে। মিথুনের বুধাদিত্য যোগকে নিয়ে যদি আমরা কথা বলি, তো বুধাদিত্য যোগ বুধ এবং রবি মিলে হচ্ছে। এনাদের লগ্ন বা রাশির অধিপতি তিনি বুধ। আমি একেবারে লগ্নে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কি কি ফল এনাদের জীবনে পাবেন এই বুধাদিত্য যোগের ফলে, শুধু ফল জানতে চাই। ব্যাকরণের জন্য আমি আলাদা প্রশ্ন রেখেছি, যেখানে সত্যি ব্যাকরণ দরকার হবে। এক্ষেত্রে তুমি শুধু আমাকে ফল বলো। আচ্ছা, প্রচণ্ড বুদ্ধিমান, জ্ঞানবান। ওনারা লেখার কাজে প্রচণ্ড পটু, বাক্যে প্রচণ্ড পটু থাকবেন। যে কোনো কাজে আত্মনিয়োগ করে করার চেষ্টা করবেন এবং তাদের কাছে সফলতা ধরা দেবে। যোগাযোগ যে একটা থাকবে প্রবল, পরাক্রমতা এদের মধ্যে প্রবল থাকবে। বুদ্ধিদীপ্ত কাজে ওনারা প্রচুর পটু হবেন এবং সাহসীমূলক কাজে পটু হবেন। নেতৃত্ব দানের ক্ষমতা থাকবে যথেষ্ট ওনাদের। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই যে লগ্নে বুধাদিত্য যোগ হলো, কতখানি এক্ষেত্রে প্রভাব আছে, মানে সুপ্রভাব আছে এই বুধাদিত্য যোগে? মানে সরকারি চাকরি পাবেন কি যার লগ্নে পাওয়ার বুধাদিত্য যোগ আছে? ক্ষেত্রে এখানে পাওয়ার ক্ষেত্রে বিরাট কোনো আমি দেখছি না। আচ্ছা, মানে পেয়ে যাবেন এই বুধাদিত্য, এটা বলবো না। আমি বরং দেখতে পাবো পূর্বপুরুষ বাড়ির যে কোনো কাজ, বাড়ির কোনো ব্যবসা, এই জায়গায় তার সফলতা প্রাপ্তির যোগ প্রবল। মানে আচ্ছা, বাড়ির যারা কেউ ব্যবসা করতো, কেউ মানে হাতের কাজ উত্তরাধিকার করতো, সূত্রে হ্যাঁ, একটা অর্থনৈতিক যোগানের ধারা হ্যাঁ উনি পাচ্ছেন। পাচ্ছেন। আমি আরও বলতে পারি তোমাকে, ওনার বাবা ভালো উকিল ছিলেন। উনি দেখা যাবে সেই উকিলাতি শিখে পারদর্শী হয়ে গেলেন এবং পিতার যে গুডউইলটা আছে, সেটাকে কাজে চেম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত কানেক্টিভিটি, হ্যাঁ সেগুলোকে উনি পাচ্ছেন। মানে এটা একটা উদাহরণ দিলাম না, না, তোমাকে। একদম এরকম তাই। মানে ঘরোয়া কাজ তো মানুষ বিভিন্ন কাজে যুক্ত থাকে, এটাই বরং তার সফলতা পারদর্শিতা বৃদ্ধি পাবে। বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও, বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও এই লগ্নে বুধাদিত্য যোগ আছে, তোমরা প্রেডিকশন করেছো, আমি ছক দেখেছি। তা সত্ত্বেও সেই জাতক জাতিকা তিনি যখন 35 বছর বয়সে প্রেডিকশন করাচ্ছেন, তার জীবনে নানাবিধ সমস্যা, তিনি জর্জরিত অবস্থা। অবশ্যই। তাহলে লগ্ন মানে কি? শরীর। তো সেখানে যদি বুধাদিত্য যোগ হয়, তো তার জীবনে এত সমস্যা কেন আসছে? আচ্ছা, আদ্রা নক্ষত্রে হয়েছে। হ্যাঁ, আদ্রা নক্ষত্রে হয়েছে, খুঁজে দেখো। ডিগ্রিগত দুর্বলতা আছে, আচ্ছা, দৃষ্টিগত পাপ পীড়ন আছে, নক্ষত্রগত, হ্যাঁ, দুস্থানগত গ্রহের নক্ষত্রে বসে গেছে। যে কোনো একটা কিছু ঘটনা থাকবে। না হলে লগ্নে বুধাদিত্য তিনি সফল হচ্ছেন না, বিফল হচ্ছেন, এটা মেনে নেওয়া বড় কষ্টকর। এই যে তার তো রোগ থাকবে না, এই কিছু রোগের মধ্যে আছে, তার মধ্যে অনেকগুলো রোগ আছে। এবারে সেই জায়গায় তোমাকে আমি 2-4খানা রোগ তুলে ধরলাম। হয় ডিগ্রিগত দুর্বলতা আছে, না হয় নক্ষত্রগত ত্রুটি আছে, যেটাকে তারা হিসেবে নবতারা চক্রের ত্রুটি, সেই ত্রুটি আছে, অথবা দুস্থানগত শত্রুগ্রহের নক্ষত্রে বসে আছেন, বা দৃষ্টির দ্বারা বা সান্নিধ্যে পাপ পীড়িত হয়েছেন। আচ্ছা, এইটা আমার মাথায় এখন আসছে না। নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে, নইলে মানে আদ্রা নক্ষত্র যেটা বলেছো, মেবি হতে পারে ওটা আদ্রাটা, বাকিটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। আপনাদের যাদের কাছে জন্মছক আছে, যাদের ধরুন লগ্নে মিথুন রাশির বা মিথুন লগ্নের আপনাদের 1 নম্বর হাউসে যাদের বুধ এবং রবি একত্রে বসে আছে, কেবল বুধ রবি কিন্তু বুধাদিত্য, হ্যাঁ। এবার আপনার ওটাকে একটু মেলান। এটাকে একটু আমি আর একটু বুঝিয়ে দিই। একটা উদাহরণ, আরো প্রাঞ্জল উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করো শনির 3য় দৃষ্টি পড়ে গেছে এই বুধাদিত্য যোগের উপর, হ্যাঁ, বা 7ম দৃষ্টি। তার মানে তুমি বলতে চাইছো যে শনি ওনার উপার্জন স্থলে আছে, উপার্জন স্থলে আছে, বা 7ম থেকে দৃষ্টি দিতে পারে। ওনার তো 3খানা দৃষ্টি, হ্যাঁ, 10ম, 3য়, 7ম, যে কোনো একটা দৃষ্টি পড়ে গেছে। শনি কিন্তু খারাপ জায়গায় আছেন, কারণ শনি 8ম আধিপতি, ওনার দৃষ্টি পড়লো। তাইলে কি হবে?
শনির দৃষ্টির একটা খারাপ জায়গা তৈরি করলো, দেখা গেল তার সফলতা প্রাপ্তিতে প্রচণ্ড বাধা, অমনি তো অমনি সহজে দেন না, তিনি আবার তাকিয়ে আছেন বিষয়টায় দুস্থানগত হয়ে, তাইলে তো অবস্থা খারাপের দিকেই যাবে। আসলে আমরা এই যে প্রসঙ্গটাকে নিয়ে আলোচনা করছি যে লগ্নে বুধাদিত্য খুব ভালো ফল, হ্যাঁ অবশ্যই পাবেন, কারণ বাজে পাপ পীড়িত গ্রহের দৃষ্টি যদি না থাকে তাহলে ভালো ফল পাচ্ছেন। এবং যাদের জীবনে এটা আসে আর কি যে আমার বুধাদিত্য যোগ আছে, কেন আমি ফল পাচ্ছি না, তো ওই যে কারণটি বলছে গোবিন্দদা, ওই রকম কোনো না কোনো কারণ আছে। এবার সেটা আপনাদের হাত দেখা বলুন বা আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি দেখলে পরে সেইটাকে কিন্তু ক্ল্যারিফাই করা যাবে যে কেন হচ্ছে, কোন জায়গা থেকে আসছে, এই জায়গাটাকে বলে দেওয়া যাবে। আপনার জন্মছক দেখলে আপনার অতীতের জায়গাটাও মিলিয়ে দেওয়া যাবে যে আপনি বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও কেন আপনার জীবনে এই প্রবলেমটা এসছে, কার দ্বারা এসছে। শনি অষ্টমপতি, তো স্বাভাবিক কারণে বিদেশজনিত, দূরবর্তী জায়গাজনিত জায়গা থেকে আসবে। আচ্ছা, আমি একটু অন্য কম্বিনেশনগুলো একেবারে সাদামাঠাভাবে একটু ফল শুধু শুনি দাদা। হ্যাঁ, তোরা কারো পঞ্চমে, এই মিথুনের পঞ্চমে বুধ এবং রবি একত্র হলো, বুধাদিত্য যোগ তৈরি হলো। তাহলে পঞ্চম ঘর থেকে যে যেগুলো পাওয়া যায়, উচ্চশিক্ষা, প্রেম, প্রতিষ্ঠা, সফলতা, সন্তান, এই সমস্ত জায়গায় কি ফল দেবে? হ্যাঁ, ভালো ফল দেবে। একটা যোগাযোগ প্রথমে তৈরি করবে। সফলতা প্রাপ্তির আগে, যে কোনো জিনিস প্রাপ্তির আগে একটা যোগাযোগ তো হয়। হ্যাঁ, একটা উচ্চমানের যোগাযোগ দেবে এবং তারপর সেখান থেকে একটা স্বাচ্ছন্দ্য সুখ আদায় করে নেওয়ার জায়গা তৈরি করে দেবে। চতুর্থপতি বুধ যাচ্ছে, আবার লগ্ন বা রাশিপতি হয়ে যাচ্ছে, এবং তৃতীয় পতি রবি আছে, তৃতীয় পতি রবি গেছে। এবারে বাকি প্রশ্নটা হচ্ছে নক্ষত্রগত অবস্থান। সেটা তো আলাদা কথা, কতটা বেশি পাবেন, কতটা কম পাবেন বা কতটা খারাপ পাবেন। এবং কোন বয়সে পাবে এটা জানতে গেলে আমাদেরকে দশা অন্তর্দশা দেখতে হয় পরে। প্রথমত দুটো জিনিস দেখতে হয়। প্রথমত 22 বছর রবি ভাগ্যোদয় বর্ষ, 32 বছর বুধের ভাগ্যোদয় বর্ষ। কিন্তু এগুলোর তুলনায় দেখতে হবে এই 22 বা 32 রবির দশা অন্তর্দশার মধ্যে আসছে কিনা, বুধের দশা অন্তর্দশার মধ্যে আসছে কিনা। এই সময়গুলো যদি পড়ে যায়, সেই সময়টা একদম তত্তর করে সাফল্যের চাবিকাঠিটা হাতে পেয়ে যাবে। এই যে তত্তর করে সাফল্যের চাবিকাঠি হাতে পাওয়া, আমরা যদি সমাজে একটু চোখ খুলে তাকাই, আপনারাও তো সমাজ দেখছেন, আমরা সমাজে বহু মানুষকে দেখি যে তার তত্তর করে উঠাটা আমরা দেখছি। রবি আছে মানে এখানে রাজনীতির একটা সংযোগ থাকতে পারে, সরকারের সংযোগ থাকতে পারে অবশ্যই। তো রাজনৈতিকভাবে যদি দেখি, বা কোনো কেউ সরকারি কন্ট্রাক্টর, সে কোনো একটি পার্টি, কোনো একটি সরকার তার অনুকম্পায়, তার হয়তো সেই সময় দশা অন্তর্দশা মিলে গেছে। দেখো, জীবনকে নিয়ে আমি প্রশ্ন করব, অবশ্যই তিনি তত্তর করে উঠে গেলেন। এবার এই তত্তর করে উঠে যাওয়া মানুষটি তার জীবনে সফল কি বিফল হলো, এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষটি যবে চিতায় উঠবে বা কবরে যাবে, ততদিন পর্যন্ত তার গায়ে যদি দাগ না লাগে, মানে তাকে টেনে যদি সে নিজের নিচে না পড়ে যায়, তাহলে তার কিন্তু ওই বুধাদিত্য যোগের সফলতা তিনি কিন্তু পেলেন বলে আমি অন্তত বুঝবো, বা আমি দেখবো যে হ্যাঁ সত্যি সত্যি বুধাদিত্য হয়েছে। কিন্তু বহু মানুষের জীবনে দেখা যায় যে তত্তর করে উঠলো, আবার জেলখানায় ঢুকে বসে আছে। শুধু এই কন্ট্রাক্টর ইত্যাদি ইত্যাদি বলছি না, যে কোনো কর্মে নিযুক্ত আমার মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, মানে যে তার 30-35 বছর বয়সে ভাবেনি যে আমি একটা মানি মার্কেটিং কোম্পানিতে ডায়লগবাজি দিয়ে যে ঘরটা তৈরি করলাম, যে গাড়িটা কিনলাম, যারা সারদা নারদা ছিল তারা তো ভাবেনি। কিন্তু তারা 4-5 বছর পর বাড়ি ছেড়ে পালাচ্ছে, মারপিট হচ্ছে, তার ঘরের লোক গালাগালি খাচ্ছে, তার পিতা গালাগালি খাচ্ছে রবি, দেখা যাবে তাদেরও তো বুধাদিত্য যোগ ছিল। আচ্ছা, তো এই মগজমারিটা কেন? কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত, আজ যাহারা শীর্ষে কাল তাহারাই প্রধানত। একদম চলন্ত সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি দিলাম। আমাকে ব্যাকরণ দিয়ে বলতে হবে, একে জেনারেলাইজ করলে হবে না। একদম বলছি তোমাকে যে আমি প্রথমে বললাম চলন্ত সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি, যে শ্লোকটা বললাম মিলিয়ে নেবে। যেই সময় তিনি তত্তর করে উঠছিলেন, রবির দশা বুধের অন্তর্দশা বা বুধের দশা রবির অন্তর্দশায় সংযোগ থেকে বিস্তার ঘটে গেছিল। বোঝা গেল 2 বছর 5 বছর 7 বছর 10 বছর যা যা ভালো দশা গেছে হয়ে গেছে, তারপরে এমন কিছু দশা অন্তর্দশা তৈরি হয়ে গেছে যেখানে আর তিনি টিকে থাকতে পারবেন না, ধ্বংস অনিবার্য।
হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে সবার কি তাইলে এত মানুষের কি একসাথে হচ্ছে? না, এর সাথে কালপুরুষ চক্রের গ্রহাবস্থানের সাথে একটা সংযোগকে বিন্যাস করে দেখতে হয়। আমি আমি আরেকটু ডিটেলসে যাই, এই জায়গাটা দরকার আছে। যখন রবি এবং বুধের কৃপায় দশা অন্তর্দশা তুমি বলছো যে উনি উঠছেন, খুব ভালো কথা। তো উনি নিশ্চয়ই কোনো না কোনো কর্ম করছেন। যদি চুরি করেন সেটাও কর্ম, কিন্তু সেটি খারাপ কর্ম। যদি তিনি পরিশ্রম করছেন ন্যায্যভাবে, নিষ্ঠা সহকারে, তাহলে সেটি কিন্তু তিনি একেবারে সঠিক নিষ্ঠাবান একজন কর্মী হিসেবে তিনি উপার্জন করছেন। কেমন? তাহলে দুজনের নিশ্চয়ই পড়ে যাওয়ার জায়গাটা আসবে না। ওই সময় দেখতে হবে তাহলে দশা অন্তর্দশা, মানে মহাদশা অন্তর্দশা এবং সূক্ষ্ম প্রাণ আমাদেরকে সেদিকে দেখতে হবে, বা আমাদেরকে দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে নিশ্চয়ই কোনো না কোনো আরও কোনো গ্রহের ওখানে কিন্তু ইনফ্লুয়েন্স আছে, যে কারণে তিনি উঠছেন তত্ত্ব। সেই মইটা কিন্তু একটা কুকর্মের মই। শেষ হলে আমাকে বলো। হ্যাঁ, আমি এর তো একটা আমি এই জায়গায় তোমাকে যে প্রশ্নটা করতে চাইছি, ধরো এই বুধাদিত্য যোগ নিয়ে যারা দেখছেন এই মুহূর্তে প্রোগ্রাম, এনাদেরকে তুমি কোন কোন দিকে নজর রাখতে বলবে? যে না, শেষ করি প্রশ্নটা ডিপ্লোম্যাটিক। যেখানে রবির পরিপন্থী হচ্ছে না, যেখানে বুধের আদর্শকে তিনি অগ্রাহ্য করছেন, এমন জায়গাটাকেও কি কর্ম করার ক্ষেত্রে তুমি দেখতে বলবে? কথাটা একদম জটিলতায় পরিপূর্ণ হয়ে গেল। কিরকম প্রশ্ন? প্রথমে আমরা কর্মটা পেল, কর্মটা যদি স্বচ্ছ সুন্দরভাবে পেয়ে থাকে এবং স্বচ্ছ সুন্দর করে থাকে, তাইলে তো তার কোনো সমস্যার জায়গা থাকার কথা নয়। কথা তো নয়। ব্যাস, পাওয়ার ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা ছিল বা করার ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা ছিল, ইয়েস, নাম্বার ওয়ান। এবারে আমি তোমাকে একটা হিন্টস দিয়ে গেছিলাম যে তুমি পেয়ে গেছো, খুব ভালো করেছো, নিজের মর্জি মতো করেছো, তোমার দশা অন্তর্দশা সাপোর্ট করে গেছো, কিন্তু মর্জি মতো করতে গিয়ে ভুল করেছো, খারাপ করেছো। এবারে একটা হিন্টস ছিল না যে কালপুরুষ চক্রে একটু আমাদের চোখ বোলাতেই হবে। কালপুরুষ চক্রের দশমাধিপতি কে? শনি। কোথায় বসে আছেন? আমি এই মুহূর্তে একটা চলমান ছবি একটা দিচ্ছি। তিনি যদি কোনো সময় দ্বাদশে বসে যান, তারপরে তো আর ঘর নেই বলতে কি চূড়ান্ত জায়গা। তার যে ভালো বা মন্দ, তার চূড়ান্ত ফল কিন্তু দিয়ে যাবেন। কথাটা খুব বুঝবে। উদাহরণ আমি তোমাকে দেব। তুমি একটা চেয়ার দখলের জন্য চেষ্টা করছো, আমি একটা চেয়ারে বসে আছি। আমি চেয়ারে বসে আছি মানে আমি কিন্তু কর্মগুলো করে যাচ্ছি, তুমিও তোমার কর্মটা করছো। আমার ভুল, আমি চেয়ারে বসে করছি মানে আমার ভুলটাই হওয়ার সম্ভাবনা বেশি, বা আমি শক্তি খাটিয়ে কিছু খারাপ করার প্রবণতা রাখবো। আর তুমি তোমার কর্মটা করছো যে খারাপটাকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য, তুমি তোমার কাজ করছো। এই যে কোনো কারণে যদি শনি দ্বাদশে উপস্থিত হয়ে যান, সেই সময়টা বড় মারাত্মক সময়। তিনি সেখানে ফাইনাল সিদ্ধান্তটা দেন। তুমি দীর্ঘদিন খারাপের কিছু প্রতিবাদ করেছো, তোমাকে তাইলে ভালো জায়গা দেব। আর তুমি চেয়ারে বসে খারাপটা করেছো, তোমাকেও তার চূড়ান্ত ফলটা দেব। কারণ শনিদেব নিজে চূড়ান্ত জায়গায় বসে আছেন, বিচারের জায়গা, দ্বাদস্থল, সেখানে যদি কোনো কারণে থাকেন। এবারে দেখা গেল এগুলো ঘটে কোন সময়? কালপুরুষ চক্রে ঘুরতে দেখা গেল এমন একটা জায়গায় শনি এন্ট্রি করে নিলেন, দিয়ে তিনি দৃষ্টিটা রাখলেন। সেই সময় এই ঘটনাগুলো ঘটে যায় যে খারাপ ভালো যা করেছেন তার ফল, যে প্রাপ্তিটা ঘটে যায় এদের জীবনে। বুঝতে পেরেছি। তো তার মানে তুমি বলছো যে যার বুধাদিত্য পঞ্চমে আছে, তাহলে তার শনি দেখা যাবে জন্মলগ্নে যদি দ্বাদশে বসে থাকে, তাহলে কিন্তু তত্তর করে ওঠা এবং উঠতে গিয়ে কিছু অনিয়ম হলে শনি মহারাজ দ্বাদশে বসে কিন্তু তাকে জেলখানার দরজাটা দেখাচ্ছে। একদম। এবং গোচরের সময় সেই জেলখানার দরজাটা যেন আসছে, তাকে বলছে এসো, তুমি এখন এখানে থাকো এই জেলখানায়। আচ্ছা, অষ্টমে বসলে কি করবে শনি? না, আমি উদাহরণ দিয়ে দিই। এই বিষয়ে তুমি উঠেছো, তোমাকে ধ্বংস করে দেবে পুরো একেবারে। হ্যাঁ, তুমি অল্প কিছু করেছো তো করেছো, হয়তো দাদার বক্তব্য মেনে করেছো, যাই হোক, হ্যাঁ, তিনি কিন্তু আইনের জালে জড়িয়ে দেবেন।
মানে সেটা সেটা শুধু রাজনীতি প্রেক্ষাপটে না, 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 যে কোনো জায়গা যে থেকে কোনো কেসের সে যদি মানে নিজেও যদি দেখা যাবে একটা ব্যবসা করছে, সেক্ষেত্রে হয়তো অনেকভাবে অনিয়ম যে করেছে, কোনো কর্মের যে কোনো কর্মের ক্ষেত্রে। যে কোনো এবং অনিয়মটা যে হবে এটা জন্ম ছক দেখে আগে থেকে কিন্তু বলে দেওয়া সম্ভব। আর আমি মিথুনের ক্ষেত্রে এই প্রসঙ্গটা এই কারণেই তুলছি, এনারা বুধ নিজে, মিথুনের বুধ আলাদা। মিথুনের বুধ মিথুনের বুধ কিন্তু অনেক টনটনে ব্যাপার আছে, ঠিক আছে, এবং ডবল স্ট্যান্ডার্ড আছে। পরিষ্কার কথা, ওনারা জ্ঞান পাপী যদি খারাপের দিকে যান, না হলে জ্ঞানানুসন্ধানী। একদম তাই। তো সেই কারণে এই জায়গাটাকে তুলে আলোচনা করা। এবং আপনারাও যখন যোগাযোগ করবেন, শুধু তো বুধাদিত্য যোগ নিয়ে যোগাযোগ করছেন তো নয়, জীবনকে যখন জানবেন, জীবনের নিরিখে এই প্রশ্নটা হওয়া উচিত যে আমি এই কোটিপতি হব তো? বা কোটিপতি তো ছেড়েই দাও, তুমি কি কর্ম করলে, কেমন ভাব রেখে কর্ম করলে, কি প্রসেসে কর্ম করলে, বাকি যে গ্রহদের মধ্যে কেউ না কেউ কিন্তু সে কিন্তু নজরদারিতে রেখেছে, জন্মছকেই বসে আছে, সেই রকম কম্বিনেশন দেওয়া থাকবে। কেননা কেউ আইনের বাইরে নয়, কেউ প্যারামিটারের বাইরে নয়। তো সেইটাকে জানবেন যে আমি কেমনভাবে কর্ম করব গোবিন্দবাবু, যেখানে আমার পানিশমেন্ট আসবে না, আমার কেমনভাবে ব্যবসার সিস্টেমটা তৈরি করব, আমার জন্মছক কি বলছে বিজনেসের সিস্টেমটা তৈরি করার জন্য, যেটা করলে পরে আমার কর্মচারী কোনো ভুল করলেও আমার ব্যবসার নামে আইনত ঝামেলা চলে আসবে না। এই জায়গাগুলো, এই প্রশ্নগুলো আপনারা করেন না, এই কারণে মানে আমি এখানে তুলছি যাতে আপনি গোবিন্দদাকে জিজ্ঞাসা করেন। আমি নেক্সট জায়গায় যাই। রবি বুধ, বুধের একেবারে খুব ভালো জায়গা যদি দেখা যায় তাহলে চতুর্থ জায়গা। হ্যাঁ, একদম। আমি চতুর্থ জায়গাটাতে না গিয়ে আমি একটু চলে যাচ্ছি তোমার এই নবমের জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা চলো আমি দশমেই চলে যাই, ঠিক আছে। ওখান থেকে আমি সপ্তম দৃষ্টিটাকে রেখে দেওয়ার জন্য প্রশ্নটাকে রাখছি আর কি। তুমি চতুর্থ এবং দশম মিলিয়ে বলবে আমাকে। প্রথমত হ্যাঁ, চতুর্থ এবং দশম মিলিয়ে বুধাদিত্য যোগ দশমে তৈরি হচ্ছে, কিন্তু চতুর্থে তো দৃষ্টি থাকছে। এই দুটোকে মিলিয়ে ফল বলো আমাকে। আচ্ছা, সারা জীবনের নিরিখে কি ফল পাবে? প্রথমত কর্ম করবেন, একটু কর্মের মধ্যে জড়তা বা বুদ্ধিহীনতা ভাব থাকবে, যেটা তীক্ষ্ণ বুদ্ধির সাথে তিনি কাজ করবেন না। মানে আত্মাকে সংযোজন করছেন, বুদ্ধিটাকে প্রয়োগ করতে পারছেন না। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ, আমি ক্লিয়ার হচ্ছে। এই ধরনের কর্ম করবেন ওই জায়গাটায়। একটা উদাহরণ দিলে কিছুটা অস্বচ্ছতা আসার সম্ভাবনা আছে কর্মে। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, না, তুমি আমাকে নির্দিষ্ট করে তুমি বলো। একজন উকিল, আমি বুধাদিত্য যোগ, আমি মিথুন রাশির। আচ্ছা, চলো। তুমি একজন উকিল, প্রথমত তুমি পারদর্শী উকিল, বোঝা গেল জ্ঞানী উকিল, যথেষ্ট দক্ষতা আছে, কিন্তু তোমার মধ্যে দুটি জিনিস দেখা দেবে, একটু ধড়িবাজি চিন্তা ভাবনা, বাক্যগত দিক থেকে দুর্ব্যবহার দেখা দেবে। অনেক ক্লায়েন্টকে যাচ্ছা তা বকে দিচ্ছে, অথচ তিনি সুচতুর। সুচতুর বলতে ধড়িবাজির দিকটাকে অবলম্বন করবেন বেশি। আচ্ছা, উনাদের এবারে চতুর্থে যখন দৃষ্টি দেবেন স্বগৃহ বুধের, আচ্ছা, বুধের স্বগৃহ রবির কিন্তু দ্বিতীয় সঞ্চয়স্থল। দশম থেকে সঞ্চয়ের জন্য প্রচণ্ড প্রবণতা থাকবে ওনাদের। গৃহের যাবতীয় উন্নতি করার দিকে ওনাদের একটা লক্ষ্য থাকবে, গাড়ি বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য যাতে ভরপুর থাকে সেদিকে সচেষ্ট হবেন রবি এবং বুধ উভয়ে। তো বুধের প্রবণতা থাকবে সার্বিক দিক থেকে উন্নতি করার, রবির প্রবণতা থাকবে সঞ্চয়টা বৃদ্ধি করার। সঞ্চয় বৃদ্ধি করার। হ্যাঁ। আচ্ছা, যেহেতু কর্ম জায়গায় একটু আগে আমি বলেছিলাম যে প্রশ্নটাকে কিভাবে রাখবেন কর্মের জায়গা থেকে, আমি একটা আরেকটু ছোট্ট করে ধরাই। এনারা কর্মের ক্ষেত্রে কোন ধরনের, আমি আমি আমার ক্ষেত্রেই বলছি, তোর তুমি লয়ার দিয়ে বোঝাচ্ছ তো, তো আমি লয়ার সেই মিথুন লগ্নের। আমি কোন ধরনের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করলে পরে সেই ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের রূপান্তরিত হবে, ঠিক আছে, মানে আমার মক্কেলে রূপান্তরিত হবে সে, এবং সে আমাকে প্রফিটও দেবে। কোন ধরনের ক্লায়েন্ট আমার দেখতে হবে অ্যাজ এ আইনজীবী, আমি নিজেকে যদি
ওই আমার পরিবারের জন্য অর্থ রোজগার করব ভাবি, আমি সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা দেখতে চাই, তাহলে আমি কোন ধরনের ক্লায়েন্ট আমার জন্য লক্ষ্মী ক্লায়েন্ট? একদম বলছি তোমাকে, মানে মানুষের ধরন হিসেবে যদি বলি, তাকে প্রথমে দেখবেন একটু সাজুগুজু, পরিষ্কার পরিচ্ছন্ন, তার চলার কথা বলার মধ্যে শৌখিন বিলাসতা থাকবে, এই জাতীয়। যেহেতু আমরা মিথুন লগ্ন নিয়ে কথা বলছি, কিন্তু এই জাতীয় ক্লায়েন্ট তাদের কাছে বেশি অর্থ দান করবে বা তাদের থেকে তিনি লাভবান হবেন। মানে আমি মিথুন হয়ে আমি ওই ধরনের ক্লায়েন্টকে যদি দেখি যে বেশ একটু টাকা পয়সাওয়ালা, শৌখিন, হ্যাঁ, টাকা পয়সাওয়ালা কিন্তু শৌখিনও হতে হবে। আর একটা জিনিস বলি, আর একটা লাভের জায়গা বলি, একটু রাজনৈতিক মক্কেল যারা আছে মক্কেল হবে, হবে কিংবা আইনের কাজ যারা করেন, মানে উকিল বাদেও তো কিছু আইনে প্রশাসনিক ক্ষেত্র দেখেন। যেমন আচ্ছা, প্রত্যেকে কি উকিল? যারা আইন বানাচ্ছেন, আইন সভায় বসে আছে? না, তুমি তো জায়গাটা ক্লিয়ার করো। একটু আমলা, মন্ত্রী, শান্ত্রী, মানে কোর্ট চত্বরে যারা বাকিরা যারা আছে, না কোর্ট চত্বরের বাইরের কথা কোর্ট বলছো? চত্বরে মক্কেল কি আর কোর্ট চত্বরের ভেতরে হয়? মক্কেল তো বাইরের হয়। মানে আমলা, মন্ত্রী, শান্ত্রী, কোনো আইপিএস মানে পদাধিকারী আমলা যারা আছে। যেটা, সেই সব ব্যক্তি। আচ্ছা। আর এদিক থেকে যদি দেখি, আমি বলবো যে কোনো শিল্পী জগৎ হতে পারে, শৌখিন ব্যক্তি হতে পারে, বিলাসী ব্যক্তি হতে পারে, এই সব ব্যক্তি। মানে এরা আমার লক্ষ্মী ক্লায়েন্ট হবে, যেহেতু আমার দশমে হ্যাঁ, বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ আছে। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। আপনার যদি আপনার নিজের জীবনকে নিয়ে জানার ইচ্ছে থাকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। জন্ম তারিখ, জন্ম সময় থাকুক বা না থাকুক, আমরা হাত দেখেও বিচার করে দেবো ওভার টেলিফোনে, চিন্তার কোনো বিষয় নেই। কেমন? যাদের তপভূমি নর্মদা এখনও শোনা হয়নি, অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আলাদা প্লেলিস্ট করে। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি প্লিজ শুনুন। নর্মদাষ্টকম ফ্রি অফ কস্ট পিডিএফ পাবেন। প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন যে আমাকে পিডিএফ বই দিন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। চ্যানেল ইচ্ছে হলে সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে শেয়ার করতে পারেন এপিসোড। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই দেবেন আমাকে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।